আজ ১১ই ফেব্রুয়ারি ২০২৫। আমি চলেছি প্রয়াগরাজে অমৃত কুম্ভের সন্ধানে। এখন আমি এসেছি শিয়ালদহ স্টেশনে। শিয়ালদহ আজমের ট্রেনের আমার রিজার্ভেশন করা ছিল ৪ মাস আগে থেকে। আমার কনফার্ম টিকিট ছিল। কিন্তু স্টেশনে এসে দেখি ট্রেন ভর্তি লোক। বহু মানুষ টিকিট কাটেনি এবং বহু মানুষ শুধুমাত্র একটি জেনারেল টিকিট কেটেই ট্রেনে চড়ে বসেছেন। ফলে যাদের রিজার্ভেশন করা ছিল তাদের খুব সমস্যায় পড়তে হয়েছিল। কোনো রকমে ঠেলে গুটিয়ে ভেতরে ঢুকে আমাদের নিজেদের সিট আমরা দখল করেছিলাম। এমন বহু মানুষ আছেন রিজার্ভেশন থাকা সত্ত্বেও সেদিন তারা ট্রেনে উঠতেই পারেননি। এসি ট্রেনের কামরা অনেক পরে খুলেছিল। ফলে যাদের এসির টিকিট কাটা ছিল, এসির গেট খোলার পরে তারা তাদের নিজেদের সিটে বসতে পেরেছিলেন। কিন্তু এরপর যখন ট্রেন রানীগঞ্জ, দুর্গাপুর এ সমস্ত স্টেশনের ওপর দিয়ে যাচ্ছিল, তখন ট্রেন থামার পরে প্রচুর মানুষ তারা কোনো এসি কামরা, স্লিপার কামরা কোনো কিছুই মানছিল না। তারা যে যেখানে পারছিল উঠে পড়ছিল। ফলে সমস্ত যাত্রীদের খুবই অসুবিধার মধ্যে পড়তে হয়েছিল। এইভাবেই আমরা প্রয়াগরাজ স্টেশনে পৌঁছেছিলাম। কিন্তু প্রয়াগরাজ স্টেশনে নেমে দেখলাম একদম অন্যরকম ব্যবস্থা। এত সুন্দর ব্যবস্থা! ট্রেন থামার পরে প্রত্যেক গেটের মধ্যেই পুলিশ দাঁড়িয়ে ছিল। এক এক করে সবাইকে নামাচ্ছিল যারা যারা প্রয়াগে নামবে এবং যারা ওখান থেকে উঠবে তাদেরকে এক এক করে লাইন ধরে ট্রেনে তুলে দিচ্ছিল। তারপর স্টেশন থেকে খুব সুশৃঙ্খলভাবে তারা স্টেশনের বাইরে সবাইকে বের করে দিচ্ছিল। আমরাও ধীরে ধীরে স্টেশনের বাইরে চলে এলাম। এখানে পুলিশি ব্যবস্থা ভীষণ ভালো ছিল। আমরা স্টেশনের সামনে কোনো গাড়ি পাইনি, কিন্তু স্টেশন থেকে একটু এগিয়ে এসে আমরা অটো পেয়ে গেছিলাম। এই যে দেখা যাচ্ছে বিএসএনএল এর অফিস, এই অফিসের উল্টো দিকে এই লাল টোটো আমরা পেয়েছিলাম। এই টোটো আমাদের পৌঁছে দিয়েছিল ভারত সেবাশ্রমে। আমাদের ঠিক ভারত সেবাশ্রমের পাশের বাড়িটাই বুক করা ছিল। রাস্তাতে অনেক জায়গাতেই নো এন্ট্রি ছিল, কিন্তু গাড়ি অনেক জায়গা দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে আমাদের ঠিক পৌঁছে দিয়েছিল। পরের দিন অর্থাৎ ১২ই ফেব্রুয়ারি ছিল মাঘী পূর্ণিমা। আর ওই দিন সংঘের গুরু মহারাজের জন্মতিথি। সেই কারণে সকাল থেকেই সংঘের এক মহারাজ নিজ হাতে সবাইকে প্রসাদ বিলি শুরু করে দিয়েছিলেন। পথচলতি যে সমস্ত মানুষজন যাচ্ছিলেন তাদেরকে ডেকে ডেকে নিজ হাতে তিনি প্রসাদ তুলে দিচ্ছিলেন। আমরাও খানিকটা প্রসাদ খাবার পরে স্নানের উদ্দেশ্যে রওনা দিলাম। ভারত সেবাশ্রম থেকে সঙ্গম ৩ কিলোমিটার রাস্তা। আমরা হেঁটেই যাওয়া শুরু করলাম। বেশ কিছুটা যাওয়ার পর এই বোর্ড চোখে পড়ল, সঙ্গম এখান থেকে ২ কিলোমিটার। আমরা এগিয়ে চললাম। কাতারে কাতারে মানুষ হেঁটে চলেছেন। রাস্তাতে চোখে পড়ল হরেক রকমের দোকান।
কেউ ফুলের দোকান সাজিয়ে বসেছেন, কেউ প্লাস্টিক জার বিক্রি করছেন। এছাড়াও বিভিন্ন পূজা সামগ্রীর দোকানও চোখে পড়েছিল। সুইপাররা 24 ঘন্টা এখানে ডিউটি দিচ্ছিলেন, শিফটিং ডিউটি। এইখান থেকে ভিড়টা চারিদিক থেকে ছড়িয়ে দেয়া হচ্ছিল। কিছু মানুষকে পাঠানো হচ্ছিল ডান দিকে, কিছু মানুষকে বাঁ দিকে এবং কিছু মানুষকে সোজা রাস্তায়। তার ফলে রাস্তায় চলতে একটুও ভিড় চোখে পড়েনি, কোনো অসুবিধাই হয়নি। আর এই রকম ভ্যান সার্ভিস চালু ছিল। যারা হাঁটতে পারে না, হাঁটতে অসুবিধা, তারা এই রকম ভ্যানে করেই যাওয়া আসা করছিল সঙ্গম স্নানে। ভ্যানে ভাড়া নিচ্ছিল এক একজনের 100 টাকা করে। এত সুন্দরভাবে পরিচালনা করা হচ্ছিল যে কোথাও এতটুকু ভিড় সেভাবে চোখেই পড়েনি। আর রাস্তাঘাটও ছিল ঝকঝকে পরিষ্কার। চলতে চলতে এক জায়গায় দেখলাম হনুমানজি মন্দির, সেখানে আরতি হচ্ছিল। কিছুক্ষণ দাঁড়িয়ে গেলাম। দূরে দেখা যাচ্ছে শাস্ত্রী ব্রিজ। এই ব্রিজেই গঙ্গার ওপার থেকে এপারে লোক যাওয়া আসা করে। দেখা যাচ্ছে কচ্ছপদার তোরণ। তোরণের ওপারেই সঙ্গম ঘাট। এটি সঙ্গম ঘাট নম্বর 29। আমরা এই 29 নম্বর ঘাটে চান না করে আরো কিছুটা এগিয়ে গেলাম মেন সঙ্গম ঘাটের দিকে। এখানে মিডিয়া সেন্টার করা হয়েছে। মিডিয়া এখানে সারাক্ষণই ক্যামেরায় এবং মাইক্রোফোনের মাধ্যমে পুরো স্নান যাত্রা কভার করছিল। দেখা গেল হেলিকপ্টারে করে পুষ্প বৃষ্টি করতে। এখানে প্রচুর পুলিশ মোতায়েন করা ছিল যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে। সবাই নিজের নিজের মতো করে অমৃত স্নান করছিলেন।
আবার দেখা গেল হেলিকপ্টার থেকে গোলাপের পাপড়ি ফেলতে। জল খুব বেশি নেই, খুব বেশি হলে হাঁটু জল, যাতে একদম ছোট বাচ্চারাও স্নান করতে পারে। এই হলো ঘাট নাম্বার 32। আমি 32 নম্বর ঘাটেই স্নান করার সিদ্ধান্ত নিয়েছিলাম। আমি নেমে পড়লাম জলে। কিন্তু জল এতটাই কম ছিল যে ঠিকমতো ডুবকি লাগানোও যাচ্ছিল না। ধীরে ধীরে উঠে এলাম, কিন্তু উঠতে কিছুতেই মন চাইছিল না। মনে হচ্ছিল আরো কিছুক্ষণ জলের মধ্যে থাকি। এখানে ভেজা জামাকাপড় ছাড়ারও খুব ভালো ব্যবস্থা ছিল। ছোট ছোট ঘর করে রাখা ছিল, ভেতর থেকে ছিটকিনি দেওয়ার ব্যবস্থা ছিল। সেখানেই জামা চেঞ্জ করে নিয়েছিলাম। আর চারিদিকে ছিল পুলিশে পুলিশে ছয়লাপ। এই ঘরগুলো ছিল জামাকাপড় ছাড়ার জন্য। এরকম প্রচুর ঘর করা ছিল।
চানের জন্য প্রচুর ঘাট করা হয়েছিল, যার ফলে কোনো ঘাটেই খুব ভিড় হয়নি। ভিড়টা চারিদিকে ছড়িয়ে গেছিল। এত মানুষের আনাগোনা প্রতিদিন, কিন্তু তা সত্ত্বেও খুব পরিষ্কার পরিচ্ছন্ন। ঘোড়সওয়ার পুলিশকেও দেখা গেল। শাস্ত্রী ব্রিজের ওপর দিয়ে লোকের আনাগোনা চলেছেই। এই শাস্ত্রী ব্রিজের ওপর দিয়েই গঙ্গার এপার ওপার করা যায়। স্নান সেরে ফেরার পথে এক জায়গায় দেখা গেল ভান্ডারা। এখানে পুণ্যার্থীরা লাইন করে প্রসাদ নিচ্ছিলেন। এরকম কিছুটা ছাড়া ছাড়াই প্রচুর ভান্ডারা চোখে পড়ল। এছাড়া ছোট ছোট গাড়িতে করে নানান ধরনের খাবার দাবারও বিক্রি হচ্ছিল। আমি হাঁটতে হাঁটতে এগিয়ে চললাম। চারপাশের দৃশ্য দেখতে দেখতে হাঁটতে খুব ভালো লাগছিল। এক জায়গায় দেখা গেল দমকলের অনেকগুলো গাড়ি, যাতে কোনো আগুন লাগলে কোথাও তাড়াতাড়ি নিভিয়ে ফেলা যায়। আর এক জায়গায় দেখলাম নমামি গঙ্গের বিরাট বড় স্টল। কৌতূহলবশত ভেতরে ঢুকলাম। এখানে আছে মহাদেবের মূর্তি। এছাড়া গঙ্গার তলায় যে সমস্ত জিনিসপত্র পাওয়া যায়, সেগুলো মডেল করে রাখা আছে।
আরেক জায়গায় দেখা গেল গঙ্গার বিভিন্ন ঘাট এখানে মডেল করে রাখা আছে। এখানে যেমন আছে প্রয়াগরাজের ঘাট, সঙ্গম ঘাট, তেমনি আছে বেনারসের দশাশ্বমেধ ঘাট। এছাড়াও গঙ্গার আরো বিভিন্ন ঘাট এখানে মডেল করে সাজিয়ে রাখা আছে। এখানে দেখা গেল খাদির স্টল, খাদির কার্পেট, পাপোশ। খাদির অন্যান্য সামগ্রী সমস্ত কিছুই এখানে রাখা আছে বিক্রি করার জন্য। খাদির পোশাক, আমরা বেরিয়ে পড়লাম, চলে এলাম ভারত সেবাশ্রমে। এখানে আমরা দুপুরে খাওয়া দাওয়া করব। যেহেতু আজ মাঘী পূর্ণিমা, 12ই ফেব্রুয়ারি, আজ গুরু মহারাজের জন্মতিথি উপলক্ষে এখানে আজ কোনো কুপনের মূল্য নেওয়া হয় না। খাবারের মেনুতে ছিল জিরা রাইস, ডাল, পনির, মিক্সড ভেজিটেবলস, চাটনি এবং পায়েস।